বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন, যার সদস্য মাত্র 2 জন। যেই প্রতিষ্ঠানের নাম কেউই শোনেননি, এই তথ্য জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন দাতব্য সংস্থা USAIDের অর্থায়ন নিয়ে বিতর্ক থামছে না। আবারও ভারত ও বাংলাদেশকে বিপুল অর্থ দেওয়ার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $29 মিলিয়ন, যেটা টাকার অঙ্কে 350 কোটি টাকার মতো, সেটা কে কত পেল? ইভেন আমি আমার মন্তব্য দেখছি, আমি কিছু পেয়েছি কিনা, কত পেয়েছি, কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি, কত পেয়েছি ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে, যে সেখানে আমেরিকার $21 মিলিয়ন কারা পেয়েছে? যে মাত্র 2 জন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। To strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন অর্থ সহায়তা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেওয়া হয়েছে। তবে কারা এই অর্থ পেয়েছে? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশে $29 মিলিয়ন বা 350 কোটি টাকা দেওয়ার ঘটনা ফাঁস। ট্রাম্পের খেপে যাওয়া, 350 কোটি টাকা খরচ করে শেখ হাসিনাকে ভারতে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। তার ভাষায় যদি হুবহু বলেছেন যে তারা $29 মিলিয়ন, $29 মিলিয়ন মানে কত? আমাদের টাকায় 350 কোটি টাকারও বেশি, 350 কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা $29 মিলিয়ন পেয়েছে। তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়ে গেলেন। অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র 2 জন মানুষ কাজ করে, মাত্র 2 জন মানুষ কাজ করে। কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজলটা আর একটু ইজি হলো। আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট কেন? তারা এই $10-20 হাজার বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা $29 মিলিয়ন পেয়ে গেল, মানে 350 কোটি টাকার বেশি পেয়ে গেল। এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন? মাত্র 2 জন মানুষ। এখন আপনি ভাবুন কোন কোন প্রতিষ্ঠানে অথবা NGO-তে মাত্র 2-3 জন লোক কাজ করে, খুব কম লোক কাজ করে। চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন, অথবা খোঁজ করতে থাকুন। উনি তারপরে কি বলেছেন, আরও বলেছেন, ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায়, যে মাত্র 2 জন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি, যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে, হঠাৎ করে তারা এত বড় লোক হয়ে গেছে। এখন তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন, বিশেষ করে ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে, তারা তো তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে। এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন। এখন কথা এই পর্যন্ত বক্তব্য, ওনার বক্তব্য। এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে, এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের। আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে USAID এবং DFID, এই 2টা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে। এই প্রোগ্রামটা কেন ছিল? এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে, বিভিন্ন নির্বাচনী এলাকার তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায়। এই উদ্দেশ্য মহৎ, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো কয়েকটা হলো, প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি, ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা, আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাবো কেন? এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা, এবার ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট, মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন, এর বাইরে কিছু ভাববেন। বাংলাদেশে $29 মিলিয়ন কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে, যে সেখানে আমেরিকার $21 মিলিয়ন কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি, যে $21 মিলিয়ন কে পেয়েছে? সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন, যে $29 মিলিয়ন রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যে অনুদান বাতিল করেছে, ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে $29 মিলিয়ন আর ভারতে $21 মিলিয়ন, এটা কারা পেয়েছে?
ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া নিয়ে মুখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন 21 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে। কোন সেই সংস্থা যেটির নাম কেউ কোনোদিন শোনেনি? তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই নিপুণ কথা যে মাত্র 2 জনের একটা প্রতিষ্ঠান, সেখানে $29 মিলিয়ন গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই 2 জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হওয়ার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই $29 মিলিয়ন ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh. ডোনাল্ড ট্রাম্প রীতিমতো খেপে গেছে। সম্প্রতি তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্রে দেওয়া $29 মিলিয়ন বাংলাদেশে কোথায় গিয়েছে তার কোনো হিসাব নেই। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঘুরে ফিরে আসছে একটাই নাম, সেটা হলো ডক্টর ইউনূস। ট্রাম্পের দাবি এই টাকা উন্নয়নমূলক কাজে ব্যবহার হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। আর গুঞ্জন উঠেছে যে এটি ডক্টর ইউনূসের বিভিন্ন এনজিওর কোনো গোপন চক্রের ফাঁদে আটকে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আর ট্রাম্পের এই বিস্ফোরক অভিযোগ মিলে এখন পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা এত $1 মিলিয়ন দিচ্ছি আর ওরা কি করছে। অন্যদিকে ডক্টর ইউনূসের দিকেও সন্দেহর তীর ছুড়ছে অনেকেই। তাহলে কি সত্যি ডক্টর ইউনূসের কপাল খারাপ, নাকি তিনি অযথাই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন? যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি চাঞ্চল্যকর দাবি করেছেন বাংলাদেশে $29 মিলিয়ন এবং ভারতে $21 মিলিয়ন অনুদান পাঠানো হয়েছিল, কিন্তু সেই অর্থের প্রকৃত গন্তব্য নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অর্থ কি উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়েছে, নাকি এটি নির্দিষ্ট কোনো ব্যক্তির পকেটে চলে গেছে? আর যদি আত্মসাৎ হয়ে থাকে তবে কারা এই বিশাল অঙ্কের অর্থের প্রকৃত সুবিধাভোগী, কারা এই অর্থ লুটপাট করেছে? ট্রাম্পের বক্তব্যে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। বাংলাদেশে এই টাকা এমন একটি প্রতিষ্ঠানের কাছে গেছে যেখানে মাত্র 2 জন কর্মী কাজ করেন। অর্থাৎ এটি কি পরিকল্পিত দুর্নীতির অংশ নাকি প্রশাসনিক গাফিলতির ফল? এই অর্থ কেলেঙ্কারি নিয়ে আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই রাজনৈতিক মহল নড়ে চড়ে বসেছে। আর ট্রাম্প নিজেই প্রকাশ্যে তুলেছেন প্রশ্ন, আমেরিকার করদাতাদের এই অর্থ কি আসলেই সঠিক হাতে গেছে? এখন সবার মনে একটাই প্রশ্ন, এই $29 মিলিয়ন আসল রহস্য কি? বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বক্তব্যে দাবি করেছে যে তার প্রশাসনের দেওয়া $29 মিলিয়ন বাংলাদেশে এবং $21 মিলিয়ন ভারতে পৌঁছে গেছে। কিন্তু এই অর্থের সঠিক ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন। তার অভিযোগ অনুযায়ী এই অর্থ যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি এবং এটি নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপব্যবহার করা হয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা তহবিল ইউএসএইডের মাধ্যমে এই অনুদান বাংলাদেশ ও ভারতে পাঠানো হয়। সাধারণত ইউএসএইড উন্নয়নমূলক কাজ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অনুদান দিয়ে থাকে। কিন্তু ট্রাম্পের মতে এই অনুদানের একটি বিশাল অংশ অর্থনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের অর্থ বরাদ্দের ক্ষেত্রে তিনি বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ তার মতে এই টাকা এমন একটি প্রতিষ্ঠানের কাছে গেছে যেখানে মাত্র 2 জন কর্মী কাজ করেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে এত বড় অঙ্কের টাকা কিভাবে একটি ছোট প্রতিষ্ঠানের হাতে গেল এবং এই অর্থের প্রকৃত গন্তব্য কি? এছাড়া ভারতের ক্ষেত্রে অনুদান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্পের দাবি, ভারতের সাম্প্রতিক নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য এই অর্থ ব্যবহার করা হয়েছে। যদিও ভারত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই অভিযোগ স্বীকার করেনি, তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে ট্রাম্পের এই বক্তব্যের পর দেশটির বিরোধী দলগুলো মোদী সরকারের সমালোচনা করছে এবং তারা দাবি করছে যে সরকার এই অর্থের ব্যয়ের বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করুক।
বাংলাদেশের ক্ষেত্রেও এই অনুদানের ব্যবহার নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছে দেশের কিছু প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান এই টাকা আত্মসাৎ করেছে, তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। একই সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্প এই বিষয়টি সামনে এনে কেবল অর্থ কেলেঙ্কারির দিকেই ইঙ্গিত করছেন না, বরং এর পেছনে আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে। বর্তমান বাইডেন প্রশাসন এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে নীতিগত পার্থক্যের কারণে ট্রাম্প এখন এই বিতর্কগুলো সামনে আনছেন বলে অনেকে মনে করছেন। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ রক্ষা করাই ট্রাম্পের অন্যতম অগ্রাধিকার এবং তিনি দাবি করছেন যে বাইডেন প্রশাসন বিভিন্ন দেশে অনুদান দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিও এই বিতর্ককে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। কিছু জায়গায় আন্দোলন, সংঘর্ষ ও লুটপাটের ঘটনা বেড়েছে, যা এই বিতর্কের সঙ্গে সংযুক্ত হতে পারে। যদি সত্যি এই অর্থ অপব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটি বাংলাদেশ ও ভারতের রাজনীতিতে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণমাধ্যমের মধ্যে আলোচনা চলছে যে এই $29 মিলিয়ন বাংলাদেশে কারা পেয়েছে, কোথায় ব্যয় হয়েছে এবং এর প্রকৃত ব্যবহার কী ছিল। এ বিষয়ে স্বচ্ছ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। তবে এখন পর্যন্ত এই অর্থ কেলেঙ্কারির বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র সরকার ভবিষ্যতে এই বিষয়ে আরও তদন্ত চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের হাতে তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা অস্ত্র তুলে দিয়েছেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে তারা এখন প্রেসিডেন্ট মানেন বলেই মনে হয়। তাদের একজন প্রধানমন্ত্রী আছে, নরেন্দ্র মোদী, একটা প্রেসিডেন্টও তারা সাম্প্রতিক সময়ে পেয়েছেন এবং এই প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মিলে ডক্টর ইউনূসের সরকারকে ঝেঁটিয়ে বিদায় করবেন বা ভবিষ্যতে সরকারকে ঝেঁটিয়ে বিদায় করে তারা দেশে ক্ষমতা দখল করবেন, এসব খোয়াব টোয়াব দেখছেন। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালীকরণের নামে একটা ফান্ড নিয়ে কিছু মন্তব্য করেছেন, সেটা নিয়ে মনে হচ্ছে তাদের বিরাট ঈদ লাগছে। আমি দেখছি অনেকেই ফেসবুকে লিখছে, ওকে তাকে ট্যাগ করছে, তাকে প্রশ্ন করছে $29 মিলিয়ন, যেটা টাকার অঙ্কে 350 কোটি টাকার মতো, সেটা কে কত পেলো। ইভেন আমি আমার মন্তব্যও দেখছি আমি কিছু পেয়েছি কিনা, পেলে কত পেয়েছি, কেউ খুব কনফিডেন্টলি বলছেন পেয়েছি, কত পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস আমরা আগে মানে এই অ্যানালিসিসে ঢোকার আগে একটা প্রশ্ন যদি আমরা করে রাখি, আচ্ছা, আমেরিকা যদি টাকা খরচ করে শেখ হাসিনা সরকারকে পতনের জন্য সাহায্য করে থাকে, যে মুভমেন্ট আছে সেটাকে এনার্জাইজ করতে চায়, কার আপত্তি ছিল শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া লোকদের বাইরে? কারো কোনো আপত্তি ছিল না। কারণ আমেরিকা যখন নানান পদক্ষেপ নিচ্ছিল 2022-এর শেষ থেকে, র্যাবের পর স্যাংশন, এরপর ভিসা পলিসি ঘোষণা সহ নানান রকম চাপ তারা তৈরি করছিল বিভিন্ন সময়ে, বিভিন্ন পর্যায়ে, প্রত্যেকে দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেছে শেখ হাসিনার হালুয়া রুটি খাওয়া লোকজন ছাড়া। তো সুতরাং এটা বলে তারা কি অর্জন করছে আমি আসলে জানি না। যাই হোক, তারপরও ট্রাম্পের এই উক্তিটা নিয়ে একটু কথা বলা দরকার। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো, আমরা জানি যে ট্রাম্প একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, DOGE। এই প্রতিষ্ঠানের সিইও জনাব এলন মাস্ককে নিয়োগ করেছেন। সিইও না, ঠিক ইনফ্যাক্ট ডিরেক্টর, উনি দায়িত্ব নিয়েছেন। তো DOGE তাদের একটা ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামে $2.90 লাখ অর্থায়ন বাতিল করেছে। মানে মাস্ককে দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের যে এক্সপেন্স আছে সেটা হ্রাস টানা। মানে তারা একটা আলাপ করে তো ভোটে নির্বাচিত হয়েছে, তাদের যে টার্গেট ভোটার্স আছেন তাদেরকে তারা বলেছেন যে আমেরিকা সারা পৃথিবীতে এমন অনেক কিছু করে যেগুলো তার করার দরকার নেই, এগুলো করতে গিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট হয়, ওই টাকাটা আমরা বাঁচাবো। ফলে ডোজ যেটা করছে, আমাদের মনে আছে নিশ্চয়ই, USAIDর ফান্ডিং পুরো বন্ধ করে দিয়েছিল। এখনও আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় USAIDর যে ফান্ডিং আছে সেটা নিয়ে খুবই নানান রকম ক্রাইসিস হয়েছে। বাংলাদেশে অন্তত 10,000 মানুষ চাকরি হারিয়েছে যারা বিভিন্ন USAID ফান্ডেড বিভিন্ন প্রজেক্টে অন্যান্য NGOর হয়ে কাজ করতেন। তো তারা দেখাচ্ছেন যে তারা প্রচুর খরচ বাঁচাচ্ছেন এবং তোমার ট্যাক্সের টাকা তোমার কাছে রাখছি, তোমার জীবন আমি অনেক সমৃদ্ধ করে তুলবো। এটা হচ্ছে তার মানে তার যে ক্যাম্পেইন ছিল সেটার এক ধরনের, তারা এটাকে মিট করছে, তারা তাদের ক্যাম্পেইনের যে ছিল, প্রতিশ্রুতি ছিল। ডোনাল্ড ট্রাম্পের পর এই বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন বাংলাদেশের সার্বিক রাজনীতি শক্তিশালী করতে $29 মিলিয়ন এমন এক সংস্থার কাছে যে সংস্থার নাম কেউ শোনেননি। তিনি বলেন ছোট একটি সংস্থা এখান থেকে $10,000, সেখান থেকে $10,000 পায়, সেখানে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পেয়েছে $29 মিলিয়ন, যেটা খুব ভয়ঙ্কর। সেটা বলছেন সেই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি মনে করি তারা 2 কর্মী দারুণ খুশি, তারা খুব ধনী, শিগগির ভালো বিজনেস সাময়িকীতে তারা স্থান পাবে বড় প্রতারণার জন্য। তার মানে যে 2 জন গেছে তারা টাকাটা তারাই খেয়ে ফেলেছেন। ট্রাম্পের আসলে বক্তব্যটা এই ধরনের। এছাড়া তিনি ভারত সম্পর্কে বলেছেন $21 মিলিয়ন দেওয়া হচ্ছে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য। তো উনি ফান করে বলছেন আমাদের কি হবে, আমরাও তো চাই ভোটার উপস্থিতি বাড়ুক, মানে আমরা তো টাকা পাচ্ছি না, ভারতকে কেন দেবো। স্টুপিডের মতো কথা, একটা ডেমাগগ যেভাবে কথা বলেন উনি তাই বলছেন। এছাড়া নেপাল টাকা পেয়েছে $29 মিলিয়ন 2টি প্রকল্পের জন্য, এরকম সার্বিয়া, মলদোভা সহ কয়েকটা দেশের কথা বলছেন। তার মানে আসলে তারা যেটা বলছেন, দেখাতে চাইছেন যে বাংলাদেশে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের জন্য যে টাকা দেওয়া হতো সেটা তারা দিচ্ছেন না এবং
আরও বেশি তাচ্ছিল্য, দুটি মানুষ কাজ করে এরকম প্রতিষ্ঠান, কেউ নাম জানে না। আচ্ছা, আমরা প্রথম ডেমোক্রেসির আলোচনায় পরে আসি। প্রথম যে কথাটা দরকার সেটা হচ্ছে আমরা কি এই যে দুজন সদস্য এসব কতটুকু রিলাই করব। ট্রাম্প এবং মাস্ক পৃথিবীতে যে রাইটিস্ট রাজনীতির সিরিয়াস উত্থান ঘটছে তারই একটা বহিঃপ্রকাশ। সুতরাং তারা লিবারেল যে মিডিয়া আছে এতদিন পর্যন্ত আমেরিকার মতো জায়গাতেও যে ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়া, যেগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেড, আমি ওয়েল অ্যাকসেপ্টেড বলতে এটা বোঝাচ্ছি না তারা নিখুঁত, পৃথিবীতে নিখুঁত বলে কোনো মিডিয়া নাই, কিন্তু এই ওয়েল অ্যাকসেপ্টেড মিডিয়াগুলোকেও তারা ডিনাউন্স করে এবং তারা বলতে চায় যে এগুলো আদতে জেনুইন তথ্য পাবলিশ করে না। বিখ্যাত গত টার্মে ডোনাল্ড ট্রাম্প সবার সামনে একটা সাংবাদিক সম্মেলনে সিএনএনকে ফেক নিউজ বলে সবার সামনে অপদস্থ করতে চেয়েছেন। নট অনলি দ্যাট, আমি কয়েকদিন আগে এলন মাস্কের একটা টুইট দেখলাম, সেখানে তিনি রয়টার্সের বিরুদ্ধে তারা প্রচুর কঠোর হচ্ছেন এবং রয়টার্সকেও তারা ডিসইনফরমেশন এবং মিথ্যা তথ্যের জন্য অ্যাকিউজ করছেন। এলন মাস্ক এটাকে সেকেন্ড বলছেন, নেক্সট টু এপি, অ্যাসোসিয়েটেড প্রেস। মজার ব্যাপার, উনি অ্যাসোসিয়েটেড প্রেসকে এপিকে অ্যাসোসিয়েটেড প্রোপাগ্যান্ডা বলছেন এপির এলাবোরেশন করতে গিয়ে। আমরা বুঝতে পারি যে তারা আদতে তাদের মততথ্য ফ্লাডেড করতে চান, সেই কারণে তাদের নতুন নতুন মিডিয়া তারা তৈরি করবেনও। অলরেডি একটা মিডিয়া তাদের হয়ে কথা বলেন বলে তারা ফক্স নিউজের কথা বলছে, সেটাকে রিলাই করছেন। সুতরাং মিথ্যাচারের ওপরে তাদের আসলে সব কিছু নির্ভরশীল। ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করলে, কোথাও কিছু বলে, সেটা প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের সময় হোক, প্রেসিডেন্সিয়াল ডিবেটের সময় হোক, যখনই হয়েছে মেইনস্ট্রিম মিডিয়া মুহূর্তে একটা তথ্য নিয়ে আসতে উনি কতগুলো মিথ্যে বলেছেন, প্রত্যেকবার উনি অসংখ্য মিথ্যে বলছেন। সেই মিথ্যাবাদী, মিথ্যাচার যাদের না রাজনৈতিক টুল, এই ধরনের ফালতু রাইটিস্ট এবং তারা ফ্যাসিস্ট হয়ে উঠছেন, এই লোকজনের মিথ্যে আসলে একটা বিরাট অস্ত্র, এটা আমরা সবাই জানি। সো এই তথ্য দুজন কিনা না কিনা সেটা খোঁজাখুঁজি বাদ দিয়ে আমরা তাদেরকে এভাবে একটু দেখতে চাই। কিন্তু যে জায়গাটা আসছে ডেমোক্রেসি স্ট্রেংথেনিংয়ের ব্যাপারে, হ্যাঁ আমেরিকায় খরচ করেছে, ইউএসএআইডি বা অন্যান্য ফান্ড থেকে যেখান থেকে এখানে টাকা এসে সেটা দেখানোও সম্ভব। এখন এটাকে আমাদের কাছে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে সোকল স্ট্রেংথেনিং ডেমোক্রেসি, এটা আমেরিকার চ্যারিটি না, বহুদিন বলেছি। বিশেষ করে 2022 সালের শেষে যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয়, তারপর যখন ভিসা পলিসি, আমি প্রচুর আমার এই চ্যানেলে কথা বলেছি, টকশোতে কথা বলেছি, সেটা হলো আমেরিকা এখন লিবারেল ডেমোক্রেসিকে তারা চায় যে এটা আপহোল্ড করুক, এটা স্প্রেড করুক, এটা স্ট্রেংথেন হোক। কারণ তারা দেখেছে, এটা সবাই জানি যে আমরা লিবারেল ডেমোক্রেসির সাথে একজন ইললিবারেল ডেমোক্রেসিও আছে এখন উল্টোভাবে বলতে গেলে। আর ট্রাম্প সেই সোকল্ড, তারা তো আর পুরোপুরি স্বৈরাচারী বলে ফেলতে পারছে না, একটু ইললিবারেল তারা এটুকু মেনে নেবেন নিশ্চয়ই। এই ইললিবারেল ডেমোক্রেসি টার্মটা ভিক্টর অরবান, হাঙ্গেরির, তিনি আসলে বলতেন প্রচুর। সো লিবারেল ডেমোক্রেসির সাথে বিল্ট ইন হচ্ছে হিউম্যান রাইটস, বিল্ট ইন হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনস। সো এগুলো যখন থাকে তখন যেটা দাঁড়ায়, ওই সব দেশ এই জিনিসগুলোর বাইরে দাঁড়াতে চায়, বাইরে যেতে চায়, তারা তখন এই জিনিসটাকে ঠিকঠাক মতো করতে পারে না। আমরা সরাসরি যদি বলি, চায়না যে ধরনের ব্যবস্থা দেখতে চায়, এগুলো তার উল্টো। ফলে এগুলো তৈরি করে, এগুলো স্প্রেড করিয়ে, এগুলোকে স্ট্রেংথেন করিয়ে মূলত চায়নাকে কমব্যাট করার চেষ্টা আমেরিকা করেছে। বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় এটা বেড়েছে, কারণ হলো এর আগের 4 বছরে ট্রাম্পও এখনকার মতো এত অ্যাগ্রেসিভ না হলে মোটামুটি উনি এই জায়গাগুলোর ক্রিটিক করতেন। ফলে এই ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা, লিবারেল ডেমোক্রেসি ডেভেলপ করানোর চেষ্টা আমেরিকার কোনো লুকোছাপার বিষয় না। সুতরাং যে ফান্ড এসছে, সেই ফান্ড তো দুজন খেয়ে ফেলেছে, এটা ট্রাম্প তার পপুলিস্ট অ্যাটিটিউডে বলছে, কিন্তু এই টাকাগুলো বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে গেছে যারা আসলে এই রিলেটেড কাজ করেছে। এদিকে বেগম জিয়াকে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড প্রথম আলো ডেইলি স্টার। 2007 সালে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরাজনীতিকরণের জন্য একটি নীল নকশা তৈরি হয়েছিল। সেই নীল নকশার অন্যতম প্রণেতা ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। তারা শুধু নীল নকশাই করেনি, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য একের পর এক নোংরা কুৎসিত অপসাংবাদিকতা করেছে। 2007 সালে বেগম জিয়াকে মাইনাস করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়। এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম আলো বিএনপির তৎকালীন নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সাক্ষাৎকার গ্রহণ করে। পরবর্তী সময় বিএনপির জন্য তৈরি করা হয় সংস্কার প্রস্তাব। সংস্কার প্রস্তাব ছিল মতিউর রহমান ও মাহফুজ আনামের যৌথ প্রযোজনা। 2007 সালে 26 জুন প্রথম আলোতে প্রকাশিত খালেদাকে ক্ষমতাহীন করার প্রস্তাব শিরোনামে খবরে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা যে একচ্ছত্র ক্ষমতা খর্ব করে সংস্কার প্রস্তাবের খসড়া ঘোষণা করেছেন দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। খসড়া প্রস্তাবে বলা হয়, 2 মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকলে তিনি আর প্রধানমন্ত্রী কিংবা দলের চেয়ারম্যান হতে পারবেন না। এই প্রস্তাব বাস্তবায়িত হলে বেগম খালেদা জিয়া প্রকৃত অর্থেই ক্ষমতাহীন হয়ে পড়বেন। তার পক্ষের দলের চেয়ারপারসন হওয়ার কোনো সুযোগ থাকবে না, এমনকি ভবিষ্যতে দল ক্ষমতায় গেলে তিনি প্রধানমন্ত্রীও হতে পারবেন না। প্রথম আলো ও ডেইলি স্টার প্রণীত এই মাইনাস ফর্মুলা বাস্তবায়নের লক্ষ্যে 2007 সালের 1/11 সরকার গ্রেপ্তার করে বেগম খালেদা জিয়া ও তার পুত্র আরাফাত রহমান কোকোকে। উল্লেখ্য, এর আগেই গ্রেপ্তার করা হয়েছিল তারেক রহমানকে। বেগম জিয়াকে গ্রেপ্তারের প্রেক্ষাপট তৈরি করতেই প্রথম আলো ও ডেইলি স্টার
বেগম জিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে লাগাতার অসত্য সংবাদ পরিবেশন করে বিএনপির বিরুদ্ধে অসত্য সংবাদের ডালি সাজায় প্রথম আলো গোষ্ঠী। এমনকি বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, যিনি সবকিছু থেকে দূরে থাকতেন, তার বিরুদ্ধেও অপপ্রচার চালায় প্রথম আলো। 21 আগস্টের ঘটনাকে জঙ্গি হামলা হিসেবে আবিষ্কার করেছিল প্রথম আলো। প্রথম আলোর সাংবাদিক সেই টিপু সুলতান রিপোর্ট করেন বিমানকে নিঃস্ব করে অবৈধ সম্পদ গড়াচ্ছেন শামীম ইস্কান্দার। যে প্রতিবেদনের এক বিন্দুও সত্যতা পরবর্তী সময় প্রমাণিত হয়নি। উল্লেখ্য 2018 সালে বেগম জিয়াকে যে মামলায় প্রহসনের সাজা দেয়, সেই মামলাটিও প্রথম আলোর আবিষ্কার।